সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের এতদিন সামনে হচ্ছে যে তোমাদের টেস্ট পরীক্ষা, এখন দরকার হচ্ছে আমাদের টেস্ট পরীক্ষার জন্য বোর্ড প্রশ্নগুলো সমাধান করা। এখন আমরা যখন বোর্ড প্রশ্নগুলো সমাধান করতে যাই, দেখা যায় হচ্ছে টেস্ট পেপার বলো গাইড বলো, এখানে প্রায় একটা চ্যাপ্টার থেকেই থাকে 80 থেকে 70টা সৃজনশীল প্রশ্ন। তোমরা অনেকেই 80টা সৃজনশীল প্রশ্ন দেখে ভয় পাও বা সৃজনশীল প্রশ্ন সমাধান করার মেইন নিয়মটা তোমরা জানো না। তো আমি হচ্ছে তোমাদের কালকেই বলেছিলাম যে আমি টাইপ ভিত্তিক করে সাজাই তোমাদেরকে প্রশ্নগুলো সমাধান করাই দিব। তো আজকে আমরা একটা টাইপ নিয়ে আলোচনা করব। ওই টাইপটা হবে হচ্ছে পরমাণুর ব্যতিক্রমী যোজনী। এখন এই পড়াটা পড়ার আগে অবশ্যই তোমার সামনে থাকতে হবে রসায়নের যে পঞ্চম অধ্যায় আছে, রাসায়নিক বন্ধনের একটা দুইটা চার্ট আছে, একটা পরমাণুর একটা তোমার মূলক অর্থাৎ যৌগমূলকের যোজনীর যে চার্টটা, ওই দুইটা চার্ট কিন্তু তোমার সামনে রাখতে হবে। এখন আমি প্রথমে হচ্ছে তোমার আজকে যে টাইপটা পড়াবো ওই টাইপ থেকে কোন কোন বোর্ডে প্রশ্ন আসছে ওই প্রশ্নগুলো আগে আমি একটু বোর্ডে লিখে দিব। তাহলে আমার সাথে সাথে তোমরা খাতা নাও। প্রথমত টাইপের নাম লিখো, টাইপ 1। এই টাইপ 1 আমরা পড়বো হচ্ছে পরমাণুর ব্যতিক্রম যোজনী। পরমাণুর ব্যতিক্রম যোজনীর টোটাল আমরা প্রশ্ন দেখতে পাই। আমরা যদি সৃজনশীল সব প্রশ্ন নোট করি, অর্থাৎ প্রত্যেকটা বোর্ড ওয়াইজ যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো সর্বমোট 9টা বোর্ডে হচ্ছে পরমাণুর ব্যতিক্রম যোজনী থেকে কোশ্চেন আসছে। তাহলে প্রথমত আমরা লিখি কোন কোন বোর্ডে আসছে। প্রথমে হচ্ছে রাজশাহী বোর্ড 2024। এই প্রশ্নের গ নাম্বার। এরপর আসছে হচ্ছে চট্টগ্রাম বোর্ড 24, এরও গ নাম্বার। এরপর যশোর 22, যশোর বোর্ড 22। তারপর কুমিল্লা বোর্ড 22, সিলেট বোর্ড 22, কুমিল্লা বোর্ড 22, সিলেট 22। এবং আমরা দেখতেছি যশোর বোর্ডের আসছে গ নাম্বার। এর পাশে কুমিল্লা বোর্ডের আসছে ঘ নাম্বার। এবং সিলেট, আমি একটু কাগজটা হাতে নিয়ে লিখি, আমি হাতে নোট করে আনছি, জাস্ট তোমাদের এটা পড়াই দিব আজকে। সিলেট বোর্ড 22, এতে গ এবং ঘ দুইটাতেই আসছে। এবং এর পাশাপাশি আমরা দেখব রাজশাহী বোর্ড 2022-এ গ, রাজশাহী বোর্ড না, এটা হচ্ছে বরিশাল বোর্ড, রাজশাহী বোর্ড 22 এরও ঘ, যশোর বোর্ড 21-এর ঘ, কুমিল্লা 16 ঘ। এই কয়েকটা বোর্ডেই আমরা যদি দেখি 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 9টা বোর্ডে আমাদের পরমাণু ব্যতিক্রম যোজনী নিয়ে প্রশ্ন করছে। কিন্তু তোমরা শুনে খুশি হবা যে শুধুমাত্র 3টা পরমাণুর ব্যতিক্রম ধর্মী যোজনী নিয়েই আমাদের প্রশ্নগুলো করছে। এই পুরা জায়গা থেকে আমরা কোশ্চেন দেখতে পাবো। যদি সব কোশ্চেনগুলো আমরা লিখি, আমি যদি বলি রাজশাহী বোর্ড 24 থেকে আসছে সালফারেটটা, চট্টগ্রাম বোর্ডে আসছে ফসফরাস, যশোর বোর্ডে আসছে ব্রোমিন, কুমিল্লা বোর্ডে আসছে আবার সালফারাস, সিলেট বোর্ডে আসছে একটাতে ব্রোমিন একটাতে বেরিলিয়াম। একইভাবে আমরা যদি লিখি, টোটাল আমাদের এই যে পরমাণু ব্যতিক্রম যোজনী বের করতে পারে সালফারে, ফসফরাস, বোরন, বেরিলিয়াম, তারপর হচ্ছে নাইট্রোজেন। আমরা আজকে তোমাদেরকে জাস্ট এগুলো দেখাই দিব কিভাবে সলভ করতে হয়। আমরা শুরুতে তো কিছু বেসিক আলোচনা লাগবে, যেগুলো না জানলে তুমি সামনে আগাইতে পারবে না।
এখন আমরা এগুলো তোমরা নোট করলে করতে পারো, এই জায়গাটা আমি একটু করলাম, তো স্ক্রিনশট নিয়ে রাখো বা খাতায় তুলে ফেলো। আমরা হচ্ছে তোমাকে বেসিক আলোচনা করবো, যোজনী কাকে বলে, যোজ্যতা কাকে বলে, এগুলো কিন্তু আমি এখানে আলোচনা করব না, বারবার বলতেছি। এগুলো হচ্ছে তোমার সিকিউ সলভ ক্লাস, তুমি বেসিক অবশ্যই বই থেকে বা স্যার থেকে শিখে আসছো। আমার এগুলো হচ্ছে তোমার পরীক্ষা পাস করার জন্য গুরুত্বপূর্ণ। এটা মুছে ফেলি। প্রথমত যোজনী বের করার জন্য আমাকে জানতে হবে ইলেকট্রন বিন্যাস। প্রথমে আমরা জানবো হচ্ছে আমাদের অরবিটালের যে ক্রমটা আছে, ক্রমটা বলতে বুঝাইছি 1s 2s 2p 3s 3p 4s 3d, এতটুকু পর্যন্ত আমাদের সবার প্রয়োজন পড়ে, বাদ বাকি যেগুলো এগুলো আমাদের দরকার পড়ে না, আমরা এতটুকু পর্যন্ত মুখস্থ রাখি। এখন মনে রাখতে হবে s এর জন্য অরবিটাল আছে একটা, এটাকে আমরা s দিয়ে প্রকাশ করি, কিন্তু p এর জন্য অরবিটাল আছে তিনটা, এটাকে আমরা px py এবং pz দ্বারা প্রকাশ করি। অর্থাৎ p অরবিটাল আছে তিনটা, px py pz। এরপর d অরবিটাল আছে পাঁচটা, dxy dyz dzx dx square minus y square dz square। এই পাঁচটা অরবিটাল আমরা d তে দেখতে পাই। তোমরা এসএসসি লেভেলে মূল বইয়ের মধ্যে এগুলো নিয়ে কোনো আলোচনা নাই, কিন্তু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস যখন আমরা টেস্ট পেপার সলভ করতে যাই দেখা যায় হচ্ছে এগুলো দিয়ে আনসার গুলো দিছে। তোমাদের লেভেল পর্যন্ত জাস্ট এতটুকু মনে রাখবা, p অরবিটাল থাকে তিনটা, d অরবিটাল থাকে পাঁচটা। এখন আমরা প্রথমত যে কোনো একটা সাধারণ ইলেকট্রন বিন্যাস লিখি এবং সাধারণ ইলেকট্রন বিন্যাসকে কিভাবে এই অরবিটাল দিয়ে প্রকাশ করা হয় এগুলো একটু দেখব। আমি এটা মুছতেছি, তোমরা চাইলে লিখতে পারো। প্রথমে আমরা ধরো আমরা অক্সিজেনের লিখব, অক্সিজেনের আমরা জানি 8, কিভাবে লিখব 1s2 2s2 2p4। এখন আমি বলছি s এর জন্য একটা অরবিটাল দায়ী, এখানে একটাই আছে, এটাকে আমাদের আর কোনো কাটছাট কিছু করতে হবে না, এটা আমরা নরমালি 1s2 তে লিখব। সেম s এর জন্য এক্সট্রা কোনো অরবিটাল নেই, s sই আমরা লিখব, কিন্তু আমরা দেখছিলাম p এর জন্য তিনটা, তাহলে আমরা লিখব px py pz। এখন যেহেতু এটা 2 নং শক্তি স্তরের সেজন্য এখানে লিখব 2px 2py 2pz। আর অরবিটালের মধ্যে ইলেকট্রন বিন্যস্ত করার সময় একটা নিয়ম ফলো করতে হয়, সেই নিয়ম হচ্ছে সবাইকে আগে ভাগ দিতে হবে, তারপর আবার এদিকে আবার ভাগাভাগি করব। তুমি একে দুইটা দিয়ে একে দুইটা দিয়ে একে দুইটা দিয়ে হবে না, প্রথমে একে একটা দিব একে একটা দিব। আর মনে রাখবা এই প্রতিটা অরবিটালে ইলেকট্রন থাকতে পারে কয়টা, প্রতিটা অরবিটালে ইলেকট্রন থাকতে পারে দুইটা। তাহলে এখানে দুইটা থাকার কথা, আমি যদি এখানে দুইটা দিয়ে দিই বাকি থাকবে আর দুইটা, এখানে দুইটা দিয়ে দিলাম তাহলে চারটা হয়ে গেল, এ কি কোনো ইলেকট্রন পাবে না? না, এমন হবে না। এমন করতে হবে কি, তাহলে প্রথমে একে একটা দিব একটা দিব একটা দিব, তিনটা শেষ, আরেকটা বাকি আছে ওইটা এসে আমি একে দিব 2। তাহলে আমাদের দেখা গেল এখানে বেজোর ইলেকট্রন আছে কয়টা, দুইটা, অর্থাৎ 2 নং শক্তি স্তরে আরো দুইটা ইলেকট্রন গ্রহণ করার ক্যাপাসিটি আছে। এজন্য যোজনী অক্সিজেনের যোজনী বলা হয় কত, 2। ক্লিয়ার? আমরা আরেকটা উদাহরণ পড়ব, সেটা হচ্ছে ধর আমরা বললাম লিথিয়াম, একটা ছোট্ট একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে লিথিয়াম। লিথিয়ামের ক্ষেত্রে লিথিয়ামের আরো ছোট হয়ে যাবে, এটা বেশি সহজ হয়ে যাচ্ছে। আমরা ক্লোরিন দিলাম, একটু বড় থেকে দিই, ক্লোরিন জানি কত 17 ক্লোরিন। আমরা ইলেকট্রন বিন্যাসটা নরমাল ইলেকট্রন বিন্যাসটা আগে করব, 1s2 2s2 2p6 3s2 3p3। আর মনে রাখবা যদি এটা 3 থাকে তবে সামনের গুলোকে আমাকে ভেঙে লেখার দরকার নেই, ভেঙে লিখবা কোনগুলো,
যেগুলো হচ্ছে অর্ধপূর্ণ বা একটু পূর্ণ বা পূর্ণ হইতে একটু একটা ইলেকট্রন দরকার। আমার কথার অর্থ হচ্ছে, আমি দেখো এখানে তো s কে আর ভাঙা যায় না, তো এজন্য ভাঙি নাই। এখানে s কে আর ভাঙা যায় না, ভাঙি নাই। p কে ভাঙা যায়, ভাঙছি। এখানে দেখো s কে ভাঙা যায়, ভাঙা যায় না। s কে ভাঙা যায়, যায় না। p কে ভাঙা যায়, যায়, কিন্তু আমি কি ভাঙবো? কেন ভাঙবো না? ও তো পরিপূর্ণ অবস্থায় আছে। আমরা ভাঙবো হচ্ছে অর্ধপূর্ণ বা পূর্ণ শক্তি স্তরটাকে। যেমন এখানে 3s এর পূর্ণ আছে, কিন্তু 3 নম্বর শক্তি স্তরের এই পি অরবিটালের ইলেকট্রনটা এখনো পূর্ণ হয়নি। তাহলে আমরা মূলত কাজ করব সর্বশেষ শক্তি স্তরটা নিয়ে। এই কথাটা মনে রাখবা যে আমরা কাজ করব সর্বশেষ শক্তি স্তর নিয়ে। এর আগে শক্তি স্তরের পি থাকুক ডি থাকুক, আমরা তাদের টাচ করব না। টাচ করতে পারো, তখন তোমার খাতার লম্বাটা লাগবে বেশি, পৃষ্ঠায় বেশি লিখতে হবে, লিখতে গিয়ে ভুল করতে পারো। তাহলে আমরা এটাকে কোনো চেঞ্জ করব না, এটাকে কোনো চেঞ্জ করব না, এটাকে কোনো চেঞ্জ করব না। 3s 3s ই থাকবে, কিন্তু 3p কে আমরা চেঞ্জ করব। আমার লেখা দেখা যায় কিনা? দেখা যায়। 3px 3py 3pz। এখন কি বলছিলাম? ইলেকট্রন দান করার ক্ষেত্রে অর্থাৎ ভাগাভাগি করার ক্ষেত্রে কিভাবে ভাগাভাগি করতে হয়? একে একটা দিব, একে একটা দিব, একে একটা দিব। আমাদের তো আছেই 3টা, আমরা 3টা দান করে দিলাম, আর কোনো ইলেকট্রন আমাদের নেই। এখন এখান থেকে কি দেখতে পাচ্ছি? এটা কি হইছে 17টা ইলেকট্রন? 10 17 তো হয় নাই, এটা তো ভুল লিখছি আমি, সরি। 10 11 12, এখানে 5 হবে। তাহলে 5টা যদি থাকে, প্রথমে একে একটা দিব, একে একটা দিব, একে একটা দিব, আরো বাকি আছে 2টা। তাহলে এই আরেকটা দিয়ে 2 বানিয়ে দিব, এই আরেকটা দিয়ে 2 বানিয়ে দিব। তাহলে দেখো সর্বশেষ খালি আছে, এইখানে একটা ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা আছে। যতটা ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা থাকবে অথবা ত্যাগ করার ক্ষমতা থাকবে, ওইটাকে আমরা এখানে যোজনী হিসেবে কাউন্ট করব। তাহলে যোজনী হচ্ছে কত? 1। তাহলে প্রশ্ন করতে পারে, ভাইয়া এগুলো কি যোজনী হিসেবে কাউন্ট করবে? না, এদের হচ্ছে আর কোনো জায়গা নেই। তুমি চাইলে ওইখানে আরেকটা ইলেকট্রন ঢুকাইতে পারবে না। তুমি ইলেকট্রন ঢুকাইতে পারবে কোথায়? এটাই। এতটুকু পর্যন্ত আমরা বসছো কিনা বলো যে ভাইয়া অক্সিজেনের যোজনীটা বুঝছি, ক্লোরিনের যোজনীটা বুঝছি। এখন আমরা দেখব কিভাবে ব্যতিক্রম যোজনীগুলো হয়। প্রথমে আমরা শুরুতে সুন্দর ছোট্ট থেকে শুরু করি, সেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের কত? 7। আমরা 7 কে লিখি 1s2 2s2 3 no 2p3। ঠিক আছে, আমরা এতটুকু লিখলাম। এটাকে এখন ভেঙে লিখবা। কাকে ভেঙে লিখবা? আমি বলছি 1s কে তো আর ভাঙা যাবে না, আমি 1s কে এভাবে রেখে দিব। 2s কে ভাঙা যাবে না, আমি 2s কে এভাবে রেখে দিব। কিন্তু 2p কে আমরা জানি p এর জন্য 3টে অরবিটাল, px py pz 2 2 2। এখন আমরা এদেরকে ইলেকট্রন দিব, একে এক একে এক একে এক। আর আমার হাতে কোনো ইলেকট্রন নাই এবং আমি কোনো ইলেকট্রন চাইলে আর কাউকে দান করতে পারতেছি না। এই জন্য এরা দেখো ও একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, এ একটা পারবে, এ একটা পারবে। এই কারণে এখানে তার যোজনী হবে 3। ঠিক আছে। এখন যখন আমরা জানি বোর পরমাণু মডেল যখন পড়ছিলাম, সেখানে পড়ছি হচ্ছে যখন কোনো পরমাণুকে তুমি তাপ দিবা, যখন তাকে তুমি তাপ প্রদান করবা, দেখা গেল সে শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে পারে। এটা কিন্তু বোরের পরমাণু মডেলের একটা স্বীকার্য। তা আমি যদি এখানে তাপ দিই, সেম কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই হবে যে এখান থেকে কোন একটা ইলেকট্রন অন্য কোন শক্তি স্তরে যাবে। এখন কোন ইলেকট্রনটা যাবে? এই যাবে না এই যাবে না এই যাবে না এই যাবে না এই যাবে? সব সময় চিন্তা করবা ভেতরের থেকে ইলেকট্রন, তুমি যদি একদম 1s বা একদম প্রথম শক্তি স্তর থেকে ইলেকট্রন নেওয়া যত কঠিন বা সহজ সুন্দর করে বললে, 1 নাম্বার শক্তি স্তর থেকে তুমি ইলেকট্রন নিয়ে চলে যেতে চাও, আবার যদি 2 নাম্বার থেকে চাও, কোনটা সহজ?
অবশ্যই 2 নাম্বার থেকে সহজ। কেন? 1 নাম্বারটা নিউক্লিয়াসের কাছাকাছি, নিউক্লিয়াস অনেক অনেক বেশি আকর্ষণ করে রাখতেছে, তাহলে 2 নাম্বার থেকে ইলেকট্রনটা নিয়ে যাওয়া সহজ। তো আমি যদি তাপ দিই, ইলেকট্রনটা যেহেতু সর্বশেষ কক্ষপথ এখানে 2, এই 2 এর কোন একটা স্থান থেকে সে নড়বড় করবে। তো এখন কে নড়বড় করবে? প্রধানত পরমাণু চাই তার অরবিটালে যেন বেজোর ইলেকট্রন থাকে অথবা জোর থাকে, সর্বোচ্চ সংখ্যক বেজোর থাকতে চাই। সর্বোচ্চ সংখ্যক বেজোর থাকতে চাই কথাটার অর্থ হলো এখানে তো ওদের থেকে আর বের করা পসিবল না। এখান থেকে আমি চাইলে 1 থেকে একটা ইলেকট্রন বাদ দিয়ে দিতে পারবো না, কারণ ওকে তো একটা দিতেই হবে। এখানে দেখো 2টা আছে, এইখান থেকে একটা ইলেকট্রন কোথাও না কোথাও চলে যাবে। এখন বলো, যদি আমি এখান থেকে একটা ইলেকট্রন পাঠাই দিই, এ কি এখানে যাবে না এখানে যাবে না এখানে যাবে নাকি অন্য কোন শক্তি স্তরে যাবে? তোমরা অবশ্যই জানো যে অন্য কোন শক্তি স্তরে যাবে। কেন যাবে? কারণ ইলেকট্রন চাই সর্বনিম্ন। এখন যদি আমি ওকে এখান থেকে নিয়ে এখানে বসাই, তো কিছুই তো হলো না। আলটিমেটলি তো এখানে 1, এখানে 2, এখানে 1 1, আলটিমেটলি 3 তো থাকলো। অথবা এটাকে তুমি এখানে নিয়ে যাও, সেমই তো হলো, এখানে 1 এখানে 1 এখানে 1, আলটিমেটলি যোজনী 3। অথবা এটাকে তুমি এখানে নিয়ে যাও, এর 1 1 1, তো যোজনী তো 3 থাকলো। এখন আমরা যদি ওদেরকে উত্তপ্ত করি, সোডিয়ামকে যখন এভাবে চিহ্ন দিয়ে উত্তপ্ত করব, তখন 1s2 2s2 2s2 লিখব না, আপাতত লিখব না, 2px 2py 2pz। এরপর আসবে কি, যেহেতু এখান থেকে একটা ইলেকট্রন অন্য কোথাও চলে যাচ্ছে, খুলে যাওয়া বলতে কি বোঝায়? 2p এর পর কি 2d বলে কোন অরবিটাল তোমরা জীবনে নাম শুনছো? তাহলে 2d তো আর আসে না, আসে হচ্ছে এরপরে 3s। তাহলে আমরা 3s কে লিখব, 3s কে লিখলাম। এখন দেখো ওদের একটা একটা ছিল, এই দুইটা থেকে আমরা একটা দিলাম, বাকি একটা আমরা এখানে পাঠাই দিছি। কেন পাঠিয়ে দিছি আমি কিন্তু বলতেছি, আমি কেন এখানে দিই নাই। এখানে দিলে যোজনী 3ই হইতো, এখানে দিলে 3ই হইতো, এখানে দিলে 3 হইতো। আমরা পাঠিয়ে দিব কোথায়? 3s এ। এখন 3s এ যদি দেখো, তাহলে সর্বশেষ শক্তি স্তর এখানে বেজোর ইলেকট্রন আছে কয়টা? সর্বশেষ শক্তি স্তর সর্বশেষ বলা যায় না যে সর্বশেষ তো 3 ওটা আছে একটা, বাট বেজোর ইলেকট্রন আছে কয়টা এখানে? এখানে বেজোর ইলেকট্রন আছে হচ্ছে 5টা। এখানে সর্বশেষ শক্তি স্তরে বা তুমি যদি লিখো, এখানে আছে 5টা বেজোর ইলেকট্রন আছে। এজন্য প্রথমে ছিল তার যোজনী 3, এখন তার যোজনী হবে 5। বুঝা গেছে? এতটুকু বুঝছো কিনা বলো? আচ্ছা, এটা ছিল হচ্ছে নাইট্রোজেনেরটা। এখন আমরা দেখব হচ্ছে ফসফরাসের। ফসফরাসের কত? এখন এগুলোকে ভেঙে লিখো যেভাবে বলছিলাম, 1s2 2s2 2p6 3s2 3px 3py 3pz। 3টা আছে, প্রত্যেকটাকে একটা করে দাও, 1 1 1। এখন তার যোজনী হবে কত? 3। এখন আমরা এটাকে উত্তপ্ত করব। আগের মতো ওইটাতে ছিল যে 2s থেকে 3s এ গেছিল, এখন হচ্ছে 3s থেকে কোন একটা ইলেকট্রন অন্য কোথাও যাবে। এটাতে দিলে আগের মতো, এটাতে দিলে সেম যোজনী 3ই থাকবে, এখানে তো 3ই থাকবে। আলটিমেটলি 3 পর আসে কে? 3 পর আসে হচ্ছে 4s। 4s এ যাবে না? আচ্ছা 3d তে, আচ্ছা 3s এর পর আসবে হচ্ছে তোমার 3d। 3d তে হচ্ছে আমরা পাই হচ্ছে 3xy 3zy 3xy 3yz 3zy 3x² - মনে মুখস্থ হবে 1s2 2s2 2p6 3s2 তোমরা চাইলে এখানে ডি এর সব লিখতে পারো, যেহেতু একটা ইলেকট্রন যাচ্ছে তাই শুধু একটা লিখলেই চলে। তোমাদের গাইডগুলোতে শুধু একটাই দিছে।
এখন দেখো এগুলোতে একটা একটা ছিল, এদের একটা একটা দাও, আর 3s থেকে এখান দুইটা থেকে আমি একটা রাখবো, বাকি একটা এখানে পাঠাই দিছি। তাহলে টোটাল হবে হচ্ছে কত যোজনী? 5। এটা লাস্ট এটা। আচ্ছা এটা দেখা যাচ্ছে না মনে হয়, আমি এটা আবার সুন্দর করে লিখি, এই জায়গায় দেখা যাচ্ছে না। p কে যদি আমরা উত্তেজিত করি 1s2 2s2 2p6, এরপর এখানে ঝামেলা, আমি যে নীল কালার দিয়ে লিখতেছি 3s 3px 3py 3pz। এখন 3 এর s p এরপর আসে কে 3d, আমরা লিখব 3d। এখন 3d তো 5টা আছে, আমরা কয়টাকে লিখব? যদি দুইটা ইলেকট্রন এখান থেকে দিতে চলে যায় তাহলে দুইটা লিখবো, আমি তো আগেই লিখে দিয়েছিলাম, যেজন্য বলছিলাম এগুলো খাতায় লিখো। d এর জন্য 5টা পাই, একটা হচ্ছে xy, একটা yz, একটা zx বা xz, আর একটা x² - y², একটা হচ্ছে কি z²। আমাদের এত জানতে হবে না, শুধুমাত্র যেহেতু একটা ইলেকট্রনই স্থানান্তরিত হবে তাই আমরা একটাই লিখব, সেটা হচ্ছে কি xy। এখন ইলেকট্রন গুলোকে দাও, এদের একটাই আছে, আর 3s এর ছিল দুইটা, আমি উত্তেজিত করার কারণে একটা থাকবে আর একটা চলে যাবে 3d তে। তাহলে এখানে বল, এখানে বেজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা হইছে? এখানে হইছে যোজনী 5। x y z বলতে প্রি অরবিটাল থাকে 3টা, তোমরা তো এখন অরবিটালের 3D স্ট্রাকচার দেখো নি, এগুলো তোমার এসএসসি লেভেলের স্ট্রাকচার গুলো নেই। পি অরবিটাল বলতে 3টা অরবিটালকে বোঝায়, এগুলো একটা থাকে x অক্ষ বরাবর, একটা থাকে p অক্ষ বরাবর, আর একটা থাকে z অক্ষ বরাবর। তো এইজন্য যেটা x অক্ষ বরাবর থাকে এটাকে বলা হয় 3x, যেটা y অক্ষ বরাবর এটাকে y, যেটা z অক্ষ বরাবর এটা z। এখন তোমরা এগুলো তোমাদের বইয়ে তো আলোচনা নেই, এগুলো হচ্ছে 3D স্ট্রাকচার, ত্রিমাত্রিক। এভাবে এটা দেখতেছো, এটা হচ্ছে উচ্চতা, দৈর্ঘ্য, বস্তু উচ্চতা যেমন আছে ঠিক তেমনি এগুলোর দৈর্ঘ্য, বস্তু, উচ্চতা আছে। আমরা যখন এগুলোকে এইচএসসি তে যাব, কলেজে যাব, তখন দেখতে পাবো x দেখতে কেমন, p দেখতে কেমন, সরি x দেখতে কেমন, y দেখতে কেমন, z দেখতে কেমন। এখন আপাতত মনে রাখো যে p অরবিটাল বলতে 3টাকে বোঝায়, একটা x, একটা y, একটা z। d বলতে 5টাকে বোঝায়। আচ্ছা এখন হচ্ছে আমরা সালফারটা দেখব। সালফারটা হচ্ছে একটু 3টা পরিবর্তনশীল, অর্থাৎ একটা নরমাল আর দুইটা হচ্ছে পরিবর্তনশীল, তাই এটা একটু গুরুত্ব বেশি দিবা আর কি। সালফার 1s2, সালফার হচ্ছে কত 16, 2s2 2p6 3s2 3p4। এখন আগের মতোই লিখো 1s2 2s2 2p6 3s 3px 3py 3pz। x এ দুইটা আছে, s এ দুইটা দিব, এখানে 1 দিলাম, 2 দিলাম, 3, আরো একটা বাকি আছে, এটা এখানে দিব, আমরা এটা সুন্দর করে 2 লিখে দিব। এখানে কয়টা বেজোড় দেখতেছো? এখানে দেখতেছো এই দুইটা, এজন্য যোজনী হবে কত 2। এরপর আমরা সালফারকে উত্তপ্ত করব। উত্তপ্ত করলে কি হবে? এখানে যে দুইটা আছে এখান থেকে একটা পরের অরবিটালে চলে যাবে। একবার উত্তপ্ত করলাম সালফারকে 1s2 2s2 2p6 3s2 3px 3py 3pz, এরপর আসবে কি 3dxy। এদের এক এক আছে, এখন আমরা রেখে দিব। এখানে আছে দুইটা, এর মধ্যে আমরা একটাকে রাখলাম আর একটাকে পাঠাইছি করতে এখানে। তাহলে এখানে কত হইলো 4টা। তা এখন যোজনী কত? এখন যোজনী 4। এরপর আরেকটা যোজনী আমরা দেখতে পাই 6। এটা কেমনে, এটা তোমরা বলবা যে দেখো এখানে 3s আছে, সেম আমাদের যে ফসফরাস ছিল 3s থেকে একটা ইলেকট্রন চলে গেছিল, এখান থেকেও সেম, আমি যখন আরো উত্তপ্ত করব এখান থেকে আরেকটা ইলেকট্রন চলে যাবে। যেহেতু এখানে dxy তে একটা চলে গেছে, এরপর আসবে কোনটা? এরপর আসবে হচ্ছে 3dyz।
দেখো px একটা আছে, y একটা আছে, z একটা আছে, 3d1 একটা আছে, বাট এখানে যেখানে দুইটা ছিল এখান থেকে একটা এখানে রাখবো, বাকিটা এখানে চলে গেছে। এখন হিসাব করে দেখো তোমাদের যোজনী কত হইছে। এখানে হইছে 6টা। তোমাদের সালফারও শেষ, আর বাকি আছে হচ্ছে কার্বন, বোরন, বেরিলিয়াম। এই তিনটা তোমাদের SW। এগুলো তোমরা SW করবা, আর যদি তোমরা রেকর্ড ক্লাস করে থাকো তোমরা নিজেরা করার পর আমার ভিডিও শেষে এগুলোর উত্তর দেখতে পাবা। এতটুকু।